আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল যে আমি পোস্টটা ছেড়েছি সেখানে মিশ্র প্রতিক্রিয়া পোস্টে। অনেকে অনেক ভালো কথা লিখেছেন, অনেকে মন্দ কথা লিখেছেন, অনেকে কটূক্তি করেছেন। যারা লিখছেন, কটূক্তি করছেন এবং বাজে কথা বলছেন, তাদেরকে আমি বলি, আমি তো মাথার দিব্যি দিইনি আপনাদের দেখার জন্য। আপনারা দেখবেন, আবার গালিও দেবেন। পরবর্তীকালে যখন সব প্রমাণিত হয় আমি ঠিক বলেছি, তখন কিন্তু আপনারা স্বীকার করেন না। এই আপনাদের অবস্থা হয়েছে ওই গুপি গাইন বাঘা বাইনের মতো, নিজেরাই ঢোল বাজান, নিজেরাই গান শোনেন। এটাই হচ্ছে আপনাদের ব্যাপার। তো যাই হোক, আমি যেখানে লিখেছি আমি তার ঘটনা পরম্পরা আমি পরপর আমি বিশ্লেষণ করছি আপনাদের। এই খবরটা জেনারেট করেছে কিভাবে, অনেকের মনে অনেক অবিশ্বাস আছে, এবং এটা যেটা আমি লিখেছি এবং যেটা আজকে আমি বলছি সেটা কদিন বাদে ওই আপনাদের খলিলুর রহমান যেমন গিয়ে মিথ্যে কথা বলেছিল না, শেখ হাসিনার প্রসঙ্গ ওঠেনি, পরে প্রমাণিত। গতকালকে আমি এক কাগজ দিয়ে প্রমাণ করে দিয়েছি যে আমি যা বলেছিলাম ঠিক বলেছিলাম। এটাও কদিন বাদে প্রমাণিত হবে যে আমি যা বলেছিলাম ঠিক বলেছিলাম। আমি অনেক আগে বলি তো, তাই আপনাদের স্মৃতি থেকে মুছে যায়। কিন্তু এবার আমি বারবার মনে করিয়ে দেবো আমি এটা বলেছিলাম, আমি এটা বলেছিলাম, বারবার মনে করিয়ে দেবো। তো গতকালকার বিকেলে বেলায় আমি খবর পাই যে শেখ হাসিনার সঙ্গে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, আমাদের সলিসিটর জেনারেল আর এবং আমাদের নামটা ভুলে গেলাম, মনে পড়ে যাবে, এবং সুপ্রিম কোর্টের আইনজীবী কংগ্রেস সদস্য মনু সিংভি, এটা চারজনে দেখা করেছেন। এবার কতগুলো ঘটনা পরম্পরা মেলান, যোগসূত্র আপনি খুঁজে বার করার আপনারা চেষ্টা করুন। প্রথম আমি একটা ভিডিও করেছিলাম যে শেখ হাসিনাকে বেশি দিন রাখতে চায় না ভারত, কারণ তার বয়স হয়েছে। যদি ভারতে কোনো কিছু হয়ে যায় তাহলে পুরো ব্লেমটা এসে ভারতের উপরে পড়বে, ফলে যা করার ভারতবর্ষকে তাড়াতাড়ি করতে হবে। এটা কিন্তু আমি প্রথম দিকে বলেছিলাম। তার পরবর্তীকালে যেটা হলো যে ডোনাল্ড ট্রাম্পের ফোন এলো, সে খবর আমি করেছিলাম। ডোনাল্ড ট্রাম্পের ফোন এসছে। এখন দেখুন, এই হরমুজ টানেল নিয়ে যে সমস্ত কথাবার্তা আছে, হরমুজটা নিয়ে সে সমস্ত কথাবার্তা নিশ্চয়ই হয়েছে, এবং ট্রাম্প স্বীকারও করেছেন যে আমি ভারতের প্রধানমন্ত্রী হেল্প চেয়েছি, এবং ভারতের প্রধানমন্ত্রী বলেছেন আমি কেন যাব। এই 40 মিনিটের যে কথাবার্তা হয়েছে, আমি তখন বলেছিলাম নিশ্চয়ই আরো কথাবার্তা হয়েছে যেগুলো আমরা জানতে পারছি না। তার পর মুহূর্তে কয়েকদিন বাদে এই যে রাহুল গান্ধীকে ডেকে পাঠানো, বিরোধী দলনেতাকে ডেকে পাঠানো, তার সঙ্গে ট্রাম্পের ফোনের পর একটা দীর্ঘ আলোচনা, সে আলোচনাটা কি হতে পারে? নিশ্চয়ই হরমুজ নিয়ে নয়, কারণ আমি প্রথম বলেছিলাম যে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হয়েছে শেখ হাসিনা এইখানে আমাদের দেশে হয়ে থাকবেন, অতিথি হয়ে থাকবেন। আমি প্রথম বলেছিলাম। পরবর্তীকালে তার সত্যতা প্রমাণিত হয়েছে, সবাই আপনারা জানেন। এখন যেহেতু একটা সর্বদলীয় সিদ্ধান্তের মাধ্যমে তাকে আনা হয়েছিল,
এবং তাকে ফেরত পাঠানোর ব্যাপারটাও কিন্তু সর্বদলীয় সিদ্ধান্তের মাধ্যমেই হবে। সরকার কিন্তু একা করবে না। তার প্রাথমিক ভিত রচনা করতেই আমার মনে হয়, যদ্দূর মনে হয়, রাহুল গান্ধীকে ডেকে পাঠিয়েছিলেন। এবং গান্ধী পরিবারে এই গান্ধী আর গান্ধী নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। আসলে কথাটা হচ্ছে কিন্তু গান্ধী অপভ্রংশ হয়ে যেটা গান্ধীতে পরিণত হয়েছে। গান্ধী বলে কিন্তু কোনো টাইটেল ভারতবর্ষে নেই, গান্ধী আছে, কিন্তু গান্ধী বলে কিছু নেই। কিন্তু অপভ্রংশ সেটাই চালু হয়ে গেছে, গান্ধী 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 চালু হয়ে গেছে। কিন্তু আপনি যদি বিভিন্ন কাগজপত্র দেখেন, সেখানে কিন্তু গান্ধী লেখা হয়, গয় চন্দ্রবিন্দু আঁকা, ধয় দীর্ঘই। আমি দুবার ভুল লিখব না, কারণ বানান লেখার সময় কিন্তু আমি অত্যন্ত সতর্ক থাকি। আপনারাও সতর্কতা থাকতে পারেন। কি করে করবেন? যে বানানটা লেখার পর যদি আপনার মনে হয় একটু অচেনা, তাহলে একটু ঘুরিয়ে লিখুন। ঠিক চেনা বানানটা চোখের সামনে এসে পড়ে যাবে। আর কোনটার পরে দন্তের ন হবে, কোনটার পরে মধ্যের ন হবে, সেগুলো একটুখানি আপনি জেনে নেবেন। তো যাই হোক, আমি তখন লিখেছিলাম যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সঙ্গে হরিশ সালভে, যিনি কিংস কাউন্সিলের এখন সদস্য, এবং অভিষেক মনু সিংভি, চারজনে দেখা করেন শেখ হাসিনার সঙ্গে। আসলে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা গিয়েছিলেন শেখ হাসিনার মনোভাব জানতে এবং তার শরীর সম্পর্কে। এমনিতেও যান, মাঝে মাঝেই যাওয়া আসা করেন, কারণ কংগ্রেসের সঙ্গে যে সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেটা কিন্তু অটুট সম্পর্ক। সেটা ইন্দিরা গান্ধীর সময় থেকে সেই সম্পর্কটি গড়ে ওঠে মুজিবুর রহমান থাকাকালীন। দীর্ঘদিন আমাদের এখানে শেখ হাসিনা আশ্রয়ে ছিলেন, 6 বছর না 8 বছর এখানে আশ্রয়ে ছিলেন। সেই সময়তে তখন থেকে কিন্তু সোনিয়া গান্ধীর ইন্দিরা গান্ধীর খুব কাছের মানুষ। তো যাই হোক, সে নিয়ে আমি অনেক কথা বলেছি। তারা তার মনোভাব জানতে গিয়েছিলেন, এবং সব থেকে খটকার বিষয়, এখানে কেন্দ্রের তরফে হরিশ সালভে, যিনি আমাদের এতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যিনি একজন পাকিস্তানে বন্দী আমাদের ভারতীয়, তার ফাঁসির আদেশ নিয়ে লড়াই করে যাচ্ছেন, এবং ফাঁসির আদেশ কিন্তু আটকে রেখে দিয়েছেন। কুলভূষণ যাদব বলে একজন ব্যক্তি, তাকে পাকিস্তান ইরানের মাটি থেকে তুলে নিয়ে গিয়ে অপহরণ করে তাকে ওইরকম চার্জে তাকে ঢুকিয়ে রেখে দিয়েছে ফাঁসির আদেশ দিয়ে। কিন্তু আজ পর্যন্ত ফাঁসি দিতে পারেনি, কারণ ভারত ধমকেই রেখে দিয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এখন মামলা চলছে, সেই মামলাকে উপেক্ষা করে যদি ফাঁসি দাও, তাহলে পাকিস্তানের কোনো অস্তিত্ব থাকবে না। তো এখন এই যে দুইজন আইনজীবী গেছিলেন, দুইজন আইনজীবী তারা অনেক দস্তাবেজ নিয়ে গিয়েছিলেন, এটুকু খবর আমি পেয়েছি। অভিষেক মনু সিংভি এবং হরিশ সালভে। আপনাদের মনে থাকতে পারে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনা একটি মামলা করেছিলেন। সেই মামলাটির শুনানির দিন সম্ভবত এগিয়ে আসছে। সেই মামলাটির সঙ্গে এই দুজন আইনজীবীর, একজন কংগ্রেসের অভিষেক মনু সিংভি এবং একজন ভারতবর্ষের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ওই কিংস কাউন্সিলের সদস্য হরিশ সালভে, তারা হয়তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনার হয়ে লড়াই করতে পারেন, এবং একটা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলোকে অকাট্য প্রমাণ দিয়ে খারিজ করে দেবেন।
আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের অর্ডারের যদি বাইরে যদি বাংলাদেশ যায়, বাংলাদেশ সরকার, তাহলে অস্তিত্ব থাকবে না। সারা পৃথিবী মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায়। সেখানে বাংলাদেশ যদি না মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায় যে এই সরকার অবৈধ, বৈধ প্রধানমন্ত্রী তিনি এখন গিয়ে ক্ষমতা নেবেন, যদি এই রায় বেরোয়, তাহলে ভারতবর্ষ তার 7 দিনের মধ্যে দেখবেন শেখ হাসিনাকে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেবেন। এটা আমার নিজস্ব বিশ্লেষণ। আই মে বি রং, মে বি রাইট। নইলে পরে এই আইনজীবীরা যাবেন কেন? তার সঙ্গে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ডেটটা এগিয়ে আসছে, শুনানির ডেটটা এগিয়ে আসছে, দুটোকে আপনি এক করুন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেসের বিরোধী দলনেতারা তারা গেছেন কেন? এক করুন মনোভাবটা জানতে, এবং ভারতবর্ষের হয়ে এরা রিপ্রেজেন্ট করবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে। সত্যি কি হয়েছে না হয়েছে সেটা জানতে আমাদের সময় লাগবে। আমি কখনোই দাবি করব না যে আমি পুরোটা জানি। কাল বহু রাত অবধি আমি জেগেছিলাম যে কিছু খবর যদি পাই, কিন্তু কোনো পক্ষ থেকে কোনো রকম খবর আমার কাছে আজ অবধি এসে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। এখন দুপুর 3:30 আমি যখন রেকর্ডটা করছি। ফলে আমাদের এখন এইটুকু জেনেই সন্তুষ্ট থাকতে হবে, ভবিষ্যতে যদি এই সম্পর্কে কোনো খবর পাই তাহলে পরে নিশ্চয়ই আপনাদের জানাবো। কিন্তু এটা জানবেন যে এই যে 4 জন দেখা করেছে, 4-5 জন দেখা করেছেন, এবং আপনারা জানেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনা যে মামলাটি করেছিলেন, সেই মামলাটির তারিখ কিন্তু এগিয়ে আসছে। সেই মামলার সঙ্গে এই আইনজীবীদের এবং রাহুল, প্রিয়াঙ্কার ওনার সঙ্গে দেখা করার একটা যোগসূত্র আছে। এবং যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন ভারতবর্ষ আর দেরি করবে না, ভারতবর্ষ তাড়াতাড়ি শেখ হাসিনাকে তার দেশে ফেরাতে চায়। আর যেহেতু আমাদের তারেক রহমান ইউনূসের ছাড়া জুতোয় পা গলিয়ে এখন চলছেন, পাকিস্তানের সঙ্গে ভালো রকম দহরম বহরম করছেন, এবং খলিলুর রহমান তিনি তুর্কিকে 3 বার ঘুরে এলেন, ফলে আর ভরসার জায়গা নেই। চারিদিকে শুধু আওয়ামী লীগের ফিরে আসা, আওয়ামী লীগের রাজনীতি, রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্ব সরকারের নাকি আন্তর্জাতিক পর্যায় থেকে আসছে, রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বে আওয়ামী লীগ একমত নাকি তাদের দ্বিমত রয়েছে, রিফাইন্ড আওয়ামী লীগের নামে আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করা হচ্ছে কিনা, এরকম আলোচনা চতুর্দিকে রয়েছে। এই সকল আলোচনার মাঝে দৈনিক ইনকিলাব এটা নিয়ে একটা বেশ ইন্টারেস্টিং রিপোর্ট করেছে। সেই রিপোর্টে অন্তত 4-5 জনের সঙ্গে তারা কথা বলেছে, যারা বাংলাদেশের নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক। তারা বলছেন আওয়ামী লীগের ফিরে আসা কেউ ঠেকাতে পারবে না। আবার বিএনপিপন্থী বিশ্লেষক কিংবা বুদ্ধিজীবী তারা বলছেন কোনোভাবেই আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না, এতে করে বিএনপির বিপদ হবে। এরকম একটা বিশ্লেষণের মাধ্যমে ইনকিলাব যে তথ্য সামনে নিয়ে আসলো, সেটার মধ্যে শিরিন শারমিন চৌধুরীর জামিন রয়েছে, তাকে কেন্দ্র করে রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্ব যেটা আলোচনা হচ্ছে সেটা রয়েছে, ভারতে অবস্থানরত, দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ভারতের কথিত 2টা প্রস্তাবের কথা উঠে এসেছে, যে প্রস্তাবগুলো আওয়ামী লীগের পক্ষ থেকে স্বীকার করা হচ্ছে না এবং এটাকে উদ্ভট বলা হচ্ছে। ভারতীয় সাংবাদিকরাও এই প্রস্তাবগুলোকে উদ্ভট বলছে। প্রস্তাব দুটো আগেই বলেনি, প্রস্তাব দুটো হচ্ছে হয় আপনি রিফাইন্ড আওয়ামী লীগের ব্যাপারে সম্মতি দেন অথবা আপনি কাতার চলে যান। এই প্রস্তাব নাকি ভারত শেখ হাসিনাকে দিয়েছে। বাংলাদেশের একাধিক গণমাধ্যম সেই রিপোর্ট করেছে। সেই রিপোর্টের অস্তিত্ব যে নেই এটা ভারতীয় সাংবাদিকরা বারবার দাবি করছে। এরকম একটা মুহূর্তে রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের ফিরে আসা তত্ত্ব নিয়ে কি গুরুত্বপূর্ণ কথা উঠে আসলো বিশ্লেষকদের মতে, সেগুলো একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব যে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা ঠেকানো
আদতেও কারো পক্ষে সম্ভব কিনা এটা আওয়ামী লীগের রাজনীতিতে মানে প্রয়োজন, এবং এটা বাস্তবতা, তাদেরকে ফিরতে দিতেই হবে, নতুবা মানে যারা ফিরতে দেবে না তারাই বিপদে পড়বে। আওয়ামী লীগের রাজনীতি, রিফাইন্ড আওয়ামী লীগের ফিরে আসা, এই ব্যাপার নিয়ে ইনকিলাব বেশ গুরুত্বপূর্ণ একটা নিউজ করেছে। তারা শিরোনাম করেছে এভাবে, এটাকে লিড নিউজই বলা যায়, রিফাইন্ড আওয়ামী লীগ আসছে। বিশাল মানে 8 কলামের শিরোনাম করেছে তারা, রিফাইন্ড আওয়ামী লীগ আসছে। কিন্তু এই রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কি বোঝানো হচ্ছে? মানে ইনকিলাব মূলত বলতে চাচ্ছে যে এই রিফাইন্ড আওয়ামী লীগ, যেখানে আওয়ামী লীগের মূল নেতৃত্বের সম্মতি নেই, সেই আওয়ামী লীগ আসছে। কিন্তু আমার মনে হয় না যে সেই আওয়ামী লীগ আসার কোনো বাস্তবতা রয়েছে। আওয়ামী লীগ আসলে যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সম্মতি দেবে, সেই আওয়ামী লীগই রাজনীতিতে ফিরবে। রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বে আওয়ামী লীগের মূল নেতৃত্ব কিংবা তৃণমূল কেউই রাজি হবে না, কারণ আওয়ামী লীগের রাজনীতিতে নেতৃত্বের গ্রহণযোগ্যতা তার ক্ষেত্রেই তৈরি হবে। এখন পর্যন্ত তাদের রাজনীতি দেখে যেটা মনে হচ্ছে, যার ব্যাপারে শেখ হাসিনা পজিটিভ কথা বলবেন তার ব্যাপারটাই তৃণমূল মেনে নেবে, অন্য কারো ব্যাপারে তৃণমূল সায় দেবে না, মেনে নেবে না। এটা হিতে বিপরীত হয়ে যাবে যদি তৃণমূলের এগেনস্টে গিয়ে এরকম কিছু করা হয়। আমরা 111-এর সময়ও আওয়ামী লীগ বিএনপি 2 দল ভাঙার চেষ্টা দেখেছি। আওয়ামী লীগের সময়ও অভিযোগ রয়েছে আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে, তৃণমূল বিএনপি সহ একাধিক বিএনপির নামের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, কিন্তু বিএনপিকে ভাঙা যায়নি। আসলে এত বড় দলকে ভাঙা এত সহজ নয়। আর এটা 2-3 টুকরো, 2-4 জন নেতাকে দিয়ে 2-3 টুকরো করলেও দল যে ভাঙে না, সেটা বাংলাদেশের গত 55 বছরের রাজনীতিতে প্রতিষ্ঠিত সত্য কথা। এখানে 4 জন বিশ্লেষকের সঙ্গে মানে কথা বলেছে, মূলত মানে 3 জন বিশ্লেষকের সঙ্গে কথা বলেছে। একজন হচ্ছে ছাত্রনেতা আব্দুল বাকের মজুমদার, তার সঙ্গে কথা বলেছে। এই 4 জনের সঙ্গে কথা বলে মাহবুব কামাল, সিনিয়র সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, তিনি বলেছেন দেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন কেউ ঠেকাতে পারবে না, একেবারে স্পষ্ট করে বলেছেন। এম এ আজিজ সাংবাদিক, তিনি বলছেন নির্বাচনের আগে বিরোধী দলেও জামাত অতি বাড়াবাড়ি করছে। রাজনীতি প্রসঙ্গে অনেক কথার মধ্যে তিনি এটা বলেছেন। আবার বিএনপিপন্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিন ব্যাপারী, তিনি বলছেন কোনোভাবেই আওয়ামী লীগকে ফিরে আসতে দেয়া উচিত নয়। বাকের মজুমদার ওই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সম্পর্কে বলছেন চট্টগ্রাম সিটি নির্বাচনে মঞ্জুরকে মেয়র প্রার্থী করতে চায় এনসিপি। বাকের মজুমদার, যে মানে মঞ্জুর আলম আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত, সেই ক্ষেত্রে এনসিপি কিংবা জামাতের সঙ্গে আওয়ামী লীগের ব্যাকডোরে কোনো আঁতাত হচ্ছে কিনা সেই আলোচনাও রয়েছে। মূলত ইনকিলাব যে বিষয়গুলো তুলে আনার চেষ্টা করেছে, সেখানে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো রয়েছে। সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থান এবং 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতি কার্যত আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। কখন কি ঘটে আগাম বোঝা খুবই দুরূহ। এর আগে এরশাদ আমলে এরশাদকে আনপ্রেডিক্টেবল বলা হতো। এরশাদ কখন কি বলেন, কখন কোনটা বলেন, আজকে সকালে একটা বলেন, বিকালে আর একটা বলেন, এই কারণে তাকে আনপ্রেডিক্টেবল বলা হতো। মানে এখনকার রাজনীতিটা অনেকটা আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। আওয়ামী লীগের ফিরে আসা ব্যাপারটাও আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। এরই মাঝে 7 এপ্রিল মানে শিরিন শারমিন চৌধুরীকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার, এবং গ্রেপ্তারের পরে 6 দিনের মাথায় তার জামিন, দ্রুত 4 ঘন্টার মধ্যে তার মুক্তি, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে। শিরিন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরীদের নেতৃত্বে দেশের রাজনীতিতে রিফাইন্ড আওয়ামী লীগ সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচিত বিএনপি সরকারের অদূরদর্শী কর্মকাণ্ড ও জাতীয় সংসদে বিরোধী দল জামাতের জনপ্রত্যাশিত ভূমিকার বদলে রাজপথে আন্দোলন করে সরকারকে ফেলে দেওয়ার হুমকি, এবং সাহসী ও লোভাতুর এনসিপি নেতাদের আবারও অভ্যুত্থান ঘটানোর হুঙ্কারে যে রাজনৈতিক অনিশ্চয়তা চলছে, সেই সুযোগ নিতে চায় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ। মূলত আওয়ামী লীগ আসন্ন স্থানীয় নির্বাচনে নেতাকর্মী সমর্থকদের সক্রিয় করে তোলার মহাপরিকল্পনা গ্রহণ করেছে, যেটা একাধিক ভিডিওতে আমরা বলেছি যে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটা বড় প্ল্যান রয়েছে। যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া না হয়, তাহলে সেই সিদ্ধান্ত বিএনপির বিরুদ্ধে চলে যাবে, এবং আওয়ামী লীগের ভোটারদের বলা হবে তোমরা বিএনপির প্রার্থীর এগেনস্টে ভোট দাও। সেখানে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ বিএনপির একটা বড় ভরাডুবি হতে পারে। ভারত থেকে কম বিতর্কিত নেতাদের দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ পরিচালনার চেষ্টা হচ্ছে। এতে শত শত কোটি টাকা ব্যয় করা হবে এরকম বলা হচ্ছে। অনলাইনে
সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর কিংবা বিভিন্ন অ্যাক্টিভিস্টদের পেছনে টাকা খরচ করা হচ্ছে, এরকম তথ্য বলা হচ্ছে। এরই মাঝে এস আলমকে 5টি যে ইসলামী ব্যাংক মানে একীভূত করা হয়েছে, সেই ব্যাংকটা ইসলামী ব্যাংকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ মানে এস আলমকে ফেরত দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন এস আলমকে আবার ব্যবসায়ী মানে বৈধতা দেওয়া হচ্ছে, যে এস আলম আওয়ামী লীগের অন্যতম একজন পৃষ্ঠপোষক, অর্থনৈতিক দিক থেকে অনেক বড় পৃষ্ঠপোষক। আওয়ামী লীগের টাকার যেন সমস্যা না হয় সেই টাকার ফ্লোটা তৈরি করা হচ্ছে সরকারের তরফ থেকে, এবং এটার পেছনে বিদেশি প্রেসক্রিপশন থাকতে পারে এরকম ইঙ্গিত তারা দিচ্ছে। মানে এই ব্যাপারগুলো তুলে তারা এনেছে। রাজনৈতিক বিশ্লেষক মাহবুব কামালের সঙ্গে তারা কথা বলেছে। মাহবুব কামাল খুব গুরুত্বপূর্ণ এবং মনে হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা তিনি বলেছেন দেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন কেউ ঠেকাতে পারবে না। শেখ হাসিনা যখন বিএনপিকে খণ্ডবিখণ্ড করার চেষ্টা করেছেন, তিনি এভাবেই বলেছেন যে শেখ হাসিনা বিএনপিকে খণ্ডবিখণ্ড করার চেষ্টা করেছেন, তখনও বলেছি বিএনপিকে ধ্বংস করা সম্ভব নয়। শেখ মুজিবের নামে আওয়ামী লীগ এবং জিয়াউর রহমানের নামে বিএনপি আগামী 100 বছর টিকে থাকবে। ডক্টর ইউনূসের একের পর এক ব্যর্থতার কারণে আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতি সৃষ্টি হয়েছে। জুলাই অভ্যুত্থানের 3 মাসের মধ্যে যদি নির্বাচন দেওয়া হতো, জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করত। নিষিদ্ধের প্রতি মানুষের আকর্ষণ বেশি। আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে একসময় দলটি দাঁড়িয়ে যাবে, তাদেরকে ধ্বংস করা যাবে না, এমনটা তিনি বলেছেন। রিফাইন্ড আওয়ামী লীগের প্রত্যাবর্তন ক্ষেত্র নিয়ে সিনিয়র সাংবাদিক এম এ আজিজ তিনি বলেছেন, হাসিনা ও তার মন্ত্রী এমপিরা পালালেও দলটির কোটি কোটি সমর্থক দেশে রয়ে গেছেন। তারা মনে করছেন বিগত 20 মাস ধরে নির্যাতিত হচ্ছেন। রাজনৈতিকভাবে কিছুটা পরিচিত ক্লিন ইমেজের কোনো নেতৃত্বে এলে তাদের পেছনে আওয়ামী লীগের সারা দেশের নেতাকর্মীরা দাঁড়িয়ে যাবে। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো আওয়ামী লীগকে সক্রিয় করতে বাধা দেননি, তেমনি তারেক রহমানও আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডে বাধার সৃষ্টি করবেন না। বরং জুলাই অভ্যুত্থানের পর থেকে জাতীয় সংসদের বিরোধী দল হওয়ার পরও জামাত অতি বাড়াবাড়ি করছে। 12 ফেব্রুয়ারির নির্বাচনের আগে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তাই মানুষ আত্মরক্ষার্থে জামাতকে ঠেকাতে অনিচ্ছা সত্ত্বেও নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। মানুষ যাই করুক, স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের আস্ফালন সহ্য করবে না। মধ্যপন্থী জাতীয়তাবাদী দল হিসেবে বিএনপিকে রাজনীতি করতে হবে। এখনও বিএনপিতে 20% গুপ্ত জামাত রয়ে গেছে। জামাতের কর্মকাণ্ডই দেশের বিরোধী দলের রাজনীতিতে আওয়ামী লীগকে অপরিহার্য করে তুলছে। অর্থাৎ জামাত সহ বিরোধী দলরা যে কর্মকাণ্ড করছে, সেই কর্মকাণ্ডই আওয়ামী লীগকে আরও বেশি শক্তিশালী করে দিবে, এটা তিনি বলছেন। এনসিপি নেতারা অনেক কথা বলছেন। এরই মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন ব্যাপারী তিনি বলেছেন, আওয়ামী লীগ ফিরে এলে বিএনপির সবথেকে বেশি ক্ষতি হবে। তিনি বলছেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই ফিরিয়ে আনা যাবে না, কোনোভাবে আওয়ামী লীগকে ফিরে আসতে দেওয়া উচিত নয়। আওয়ামী লীগের অপরাধীরা বিচারের মাধ্যমে বের হলে কারো কিছু করার নেই। সামনে সিটি নির্বাচন, আওয়ামী লীগ যদি ফিরে আসার বাতাস ওঠে, তাহলে সিটি কর্পোরেশন নির্বাচনে হিন্দুরা বিএনপিকে ভোট দেবে না। জামাতের বিরুদ্ধে ওই ভোটগুলো না পেলে স্থানীয় নির্বাচনে বিএনপির ডিজাস্টার ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর জামাত এনসিপির প্রকাশ্যে আওয়ামী লীগ ও ভারতের বিরোধিতা করলেও আসন্ন স্থানীয় নির্বাচনে পর্দার আড়ালে গোপন চুক্তির মাধ্যমে বিএনপির বিরুদ্ধে একাট্টা হয়ে লড়াই করলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেই নির্বাচনে বিজয়ী হতে রোজা আর পূজাকে এক মুদ্রার এপিঠ ওপিঠ প্রচার করে হিন্দু ভোট পেতে যে মাতম করেছিল জামাত, সেই একই রকমের কৌশল অবলম্বন করবে, এই কথা বলেছেন এই প্রফেসর। তিনি বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগ ফিরলে এটা বিএনপির ক্ষতি। কিন্তু একজন প্রফেসর মানুষ, একটি বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন, তার মাথার ঘিলুর অবস্থা এতটা মানে কি বলবো যে মানে এতটা অসহায় হয়ে গেল কেন, তিনি রাজনীতির কতটা বিশ্লেষক সেটা একটু সন্দেহ হয় যখন তিনি বলেন যে আওয়ামী লীগ আসলে বিএনপির ক্ষতি হবে। কিন্তু আমার তো মনে হয় যে আওয়ামী লীগকে না আনলে বিএনপির ক্ষতি হবে, কারণ এই বর্তমানের যারা বিরোধী দল, সেই বিরোধী দলকে আগামী কিছুদিন পরে বিএনপি একা কন্ট্রোল করতে পারবে না। যদি তাদের জন্য বিরোধী দলের আসনে যদি আওয়ামী লীগের মতো একটা শক্ত দল না থাকে, তাহলে একচ্ছত্র আধিপত্য করবে জামাত এনসিপি, এবং সেটা বিএনপির জন্য একটা বড় বিপর্যয় তৈরি হবে। আর আওয়ামী লীগকে ফিরতে যদি দেয়া না হয়, তিনি বলছেন যে আওয়ামী লীগকে ফিরতে দিলে স্থানীয়
স্থানীয় সরকার নির্বাচনে ডিজাস্টার হবে, উল্টাটা হবে। আওয়ামী লীগকে ফিরতে না দিলে আওয়ামী লীগের ভোট জাতীয় নির্বাচনে যেমন বিএনপিরা পেয়েছে, তেমনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ভোট জামাত এনসিপি পেয়ে যাবে। সেখানেই সব থেকে বড় ডিজাস্টারটা হবে। এই বুদ্ধিজীবীরা মানে কিভাবে রাজনীতির বিশ্লেষণ করেন সেটা আসলে মাথায় আসে না।